স্যার এখন ডিজিটাল যুগ, আমরা সবসময় একটা স্মার্ট সবকিছু স্বপ্ন দেখছি, যে প্রযুক্তি এবং ডিজিটাল টুলস একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় কিভাবে সহযোগিতা করতে পারে? একদমই ঠিক বলেছেন যে দিন এগিয়ে চলেছে, যুগ, বাংলাদেশ, সবাই আমরা এগিয়ে চলেছি। তো সেক্ষেত্রে প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য নানা ধরনের সফটওয়্যার, নানা ধরনের ডিজিটাল ডিভাইস এবং টেকনোলজি খুবই সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে। বিশেষ করে আমরা যদি কমিউনিকেশনের কথা বলি, যে এক ধরনের শিশু রয়েছেন যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, বিশেষ করে অটিজম বা ডাউন সিনড্রোম বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এ ধরনের যারা নিউরোলজিক্যাল ডিসেবিলিটি, সংক্ষেপে আমরা যাদেরকে এনডিডি শিশু হিসেবে আখ্যায়িত করি। আপনি জানেন বাংলাদেশে 2013 সালে একটি এনডিডি সুরক্ষা ট্রাস্ট অ্যাক্ট হয়েছে। সেই আলোকে আমাদের 4 ধরনের প্রতিবন্ধিতা রয়েছে: অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং সেরিব্রাল পলসি। তো এই ধরনের শিক্ষার্থীদেরকে আমরা যদি অল্টারনেটিভ কমিউনিকেশনের নানা রকম সফটওয়্যার ব্যবহার করে ক্লাসরুমে পড়াতে পারি, শুধু ক্লাসরুম না, ক্লাসরুমের বাইরেও তার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে যদি আমরা এ ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনে অনেকটা ফিরে আসতে পারবে। স্যার, আমরা যে বিষয়টা জানতে চাই যে দর্শকদের পার্সপেক্টিভ থেকে, যে এই যে বিশেষ শিশুদের বিশেষ শিক্ষা ব্যবস্থা, সেই বিষয়টা আসলে কেমন এবং সেখানে পরিবারের ভূমিকাটাও আসলে কতটুকু এখানে কার্যকর ভূমিকা পালন করে? অ্যাকচুয়ালি বাংলাদেশে বিশেষ শিক্ষা বলতে আমরা শুধু প্রতিবন্ধী শিশু বা কিশোরদের যে বিশেষায়িত শিক্ষা, যেটা মূলধারার শিক্ষা ব্যবস্থার বাইরে, এবং দুঃখজনক হলেও সত্যি যে শিক্ষা যদিও একটি আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের তার অ্যাবিলিটি বা ডিসেবিলিটি নির্বিশেষে প্রত্যেককে শিক্ষার অধিকার নিশ্চিত করবার কথা বলা হয়েছে। তা সত্ত্বেও আমরা কিন্তু তাদেরকে মূলধারার শিক্ষায় নিয়ে আসতেও পারছি না, আবার যাদেরকে নিয়ে আসতে পারছি শিক্ষার আলোকে, সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছি। এটা রীতিমতো একটা বৈষম্য, যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ শিক্ষায় পড়াশোনা করবে? তার অধিকার রয়েছে মূলধারার শিক্ষায় অংশগ্রহণ করবার। তো বাংলাদেশে এখন একীভূত শিক্ষা নামে যে একটা আন্দোলন চলছে, আমাদের অনেক শিশু এখন মূলধারার শিক্ষায় কিন্তু অপ্রতিবন্ধী শিক্ষার্থী, যাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থীও বলতে পারি, তাদের সঙ্গে একই শ্রেণীকক্ষে একই শিক্ষাক্রমের আলোকে একই শিক্ষকের দ্বারা কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছে, এবং যথাযথভাবে আমরা কিন্তু সেখানে নমনীয়তা প্রদর্শনের জন্য কারিকুলাম থেকে শুরু করে টেক্সট বুক বা মূল্যায়ন পদ্ধতিতেও কিন্তু অনেক পরিমার্জন বা নমনীয়তা আনার চেষ্টা করছি। তো হচ্ছে, খুবই গ্র্যাজুয়ালি হচ্ছে, তবে আমরা আশা করছি যে হয়তো সেটা অনেক বেগবান হবে। জি, ধন্যবাদ। এই যে ভবিষ্যতে বাংলাদেশের বিশেষ শিক্ষা খাতের প্রধান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কোনটা দেখছেন? বিশেষ শিক্ষার যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। চাইলেই আমি একটি বিদ্যালয়ে একটি র্যাম্প তৈরি করে দিতে পারি, চাইলেই আমি শিক্ষার্থীদেরকে কিছু টেকনোলজি বা ডিভাইস সরবরাহ করতে পারি, সেটা আপনার দৃশ্যমান একটা অগ্রগতি। কিন্তু চাইলেই আমি আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারছি না। আমার শিক্ষকদের, আমার পরিবার, আমার যারা অপ্রতিবন্ধী শিশু বা শিক্ষার্থীদের পরিবার, তাদের দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে অনেক ক্ষেত্রে আমরা বেশ হিমশিম খাচ্ছি। আমাদের শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা বা শিক্ষক শিক্ষা ব্যবস্থা, সেখানেও আমাদের সংস্কার প্রয়োজন, যাতে করে আমাদের এই ধরনের শিশুদেরকে সাধারণ শিক্ষা কাঠামোতে গুণগত শিক্ষা নিশ্চিত করবার জন্য যে ধরনের শিক্ষাক্রমের পরিমার্জন দরকার, সেই জায়গাটাতে আমাদের মনোনিবেশ করতে হবে। একদমই। এই যে স্যার আমরা আইনের কথা বলছি, যে কিন্তু আইনের কি আসলে ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি কিনা? হচ্ছে, আমি বলবো না যে একদমই ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এই যে ধরুন আমি বললাম যে বাংলাদেশে 2022 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের এক ধরনের জরিপ হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক। এই পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু আমরা স্পষ্টতভাবে দেখতে পাচ্ছি যে কত ভাগ মানুষ এই প্রতিবন্ধিতায় নিয়ে বসবাস করছে। তো সেখানে প্রত্যেকটা প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী কিন্তু আমার স্ট্যাটিস্টিক্স রয়েছে। তো এটা কিন্তু হয়েছে 2013 সালে, যে বাংলাদেশে একটি আইন হয়েছিল, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, তার আলোকে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে খুব স্লোলি আগালেও হয়তো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে।